এই অনুভূতিটা কিরকম যে ভারতের স্বাধীনতা আর আপনি সমবয়সী? শিকারহীন সবচেয়ে অপরাধে যখন বিচারের বাহিনী নিয়মে শেখাবে তখন ওই কবিতাই রয়েছে নিয়মিত তো এসছি প্রকাশিত এই খাওয়া আমার খুব আপনার কবিতার প্রতি কোন কোন সমালোচনা মনে রেখেছেন? আপনি কমিউনিস্ট এইসব বুঝবার লেখা অনুবাদ করছেন আবেগের আগামী রয়েছেন যোৎসান নৌকো দিয়ে মুক্ত চিত্ত। একজন কবিকে চেনার সবচেয়ে ভালো উপায় তার কবিতা পড়া, এবং কবিতা দিয়েই কবিকে চেনা সবচেয়ে ভালো যায় বলে আমি বা অনেক পাঠকই বিশ্বাস করি। তাছাড়া যদি কবির ব্যক্তিগত জীবন বা কবিতা ভাবনা সম্পর্কে আরেকটু জানতে হয়, সেক্ষেত্রে কবির মুদ্রিত সাক্ষাৎকার পাওয়া যায়, পড়া যায়। কিন্তু আমার একটা ব্যক্তিগত আফসোস দীর্ঘদিন ধরেই রয়েছে যে অনেক কবিরই ঠিকঠাক অডিও ভিজুয়াল ডকুমেন্টেশন নেই। আমাদের অনেক প্রিয় কবি রয়েছেন যাদের আমরা যদি দেখতে চাই স্ক্রিনের মধ্যে উত্তম মানের সেই জিনিস আমাদের হাতে নেই, এবং প্রযুক্তিও ছিল না, সহজলভ্য ছিল। সেখান থেকেই প্রায় গত 5 বছর ধরে আমার মাথায় এই পরিকল্পনা কাজ করছিল যে কোনোভাবে যে কবিরা এখনো আছেন এবং যারা যথেষ্টই অপ্রজ, তাদের যদি কোনোভাবে রেকর্ড করে রাখা যায়, সেটার ফর্ম আড্ডা হতে পারে, কথোপকথন হতে পারে, পোশাকি নাম পডকাস্ট হতে পারে। আমার সেই ভাবনা যখন এই আর্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের পরস্পরের ভাবনা মিলে গেল। এবং এটা তো একক প্রচেষ্টার কাজ নয়, মানে আমি প্রশ্ন করতে পারি, কেউ উত্তর দিতে পারেন, কিন্তু তার পাশাপাশি রেকর্ডিং, এডিটিং, আপলোড করা ইত্যাদি অনেক টেকনিক্যাল বিষয় আসেও থাকে। সেই সমস্ত গুছিয়ে আর্ট বোর্ডের সেই ফ্লাইটের দায়িত্বগুলো নিয়েছেন, এবং আমি যখন মুখ্যত শুধুমাত্র প্রশ্ন করার কাজটায় মনোনিবেশ করতে পেরেছি, তখন আমার মনে হলো যে কবিরা এখনো আছে, যারা চলে যাননি, তাদের ডকুমেন্টেশন করে রাখার জরুরি কাজটা করা উচিত। সেই উদ্যোগ থেকেই আমাদের এই চেষ্টা, এই সিরিজটা শুরু করা। আজকে প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন কবি অমিতাভ গুপ্ত। অমিতাভদার পরিচয়, অমিতাভদার কবিতার বইয়ের যে পরিচয়, মানে বইয়ে যে কবি পরিচিতি আছে, সেটাই বলা যাক। আশা করি এটা কবির অনুমোদিত। জন্ম 5ই সেপ্টেম্বর 1947 সালে হুগলি জেলার ব্যান্ডেলে। মা মাধবী গুপ্ত, বাবা বীরেন্দ্র কুমার গুপ্ত। বৃত্তি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস। 2007 সালে মৌলানা আজাদ গভর্নমেন্ট কলেজে ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর নেওয়ার পরে ওই কলেজের স্নাতকোত্তর এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের আংশিক ও আমন্ত্রিত করতে হবে। এইটুকুতেই অমিতাভ নিজের পরিচয় সীমাবদ্ধ রেখেছেন, কিন্তু আপনারা জানি তা নয়। যাই হোক, প্রথম পর্ব বলে এই ভূমিকাটা দীর্ঘায়িত হলো। এবার কথা শুরু করি। যেমন আছেন? আছে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এই সুযোগ আর কতদিন পাই না, সেটা বলবেন না, ভালো লাগছে। এই যে উদ্যোগটা আপনাদের দিয়ে শুরু হলো, আমাদেরই দাবি ছিল এটা যে শুরু হওয়াটা জরুরি। কারণ নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি থাকবে? মানে কেউ যদি দেখতে চান যে কবি অমিতাভ গুপ্ত কথা বলছেন বা তিনি নিজে কবিতা পাঠ করছেন, সেই বিষয়ের যে শূন্যতাটা আমরা অনেক কবিদের ক্ষেত্রে পাই। ধরুন আপনার সাথে একটু আগে যে কথা হচ্ছিল, মানে গৌতম গুরুতা, গৌতম বসু, রাহুল প্রকাশ, তো এরা চলে গেলেন, যাওয়ার বয়স হয়নি, তাদেরও তো এরকম ডকুমেন্টেশন নেই। কাজেই এখনো যারা আছেন, তাদের যাতে আর্কাইভ করে রাখা যায় সীমিত স্বার্থ, সেইটুকুই চেষ্টা। এইসব উদ্যোগগুলো নিচ্ছেন বলে আরো ভালো লাগছে মনে হয় একটা সামগ্রিক সক্ষমতার মধ্যে আমরা বেঁচে আছি একটা নিহিত ভাবে বেঁচে থাকা যেখানে জীবনের সার্থকতা বোঝাটা এককভাবে বাঁচা না সবাই মিলিয়ে বাঁচা এই যে আজকে আপনারা কত দূর থেকে এসেছে সত্যি এর মধ্যে একটা সার্থকতা আছে একটা অপূর্বতা আছে
আমরা এখন বসে আছি রমদাগোলার ফুটপাতের বাড়িতে। আপনার কবিতা আমি প্রথম পড়ি 2016-তে। আপনারই বোধহয় ছাত্র দেবরাজ নাই না, দেবরাজ দা আমাকে আপনার এই বইটা, নির্বাচিত কবিতা প্রয়াস, এই বইটা আমায় দিয়ে বলেছিল যে স্যারের লেখা পড়ছি। তখন থেকেই আপনার বইটা পড়া শুরু। তারপর আপনার সাথে আমার প্রথম কথোপকথন হয় ফোন মারফত 2021 সালে, যখন আমি দেশভাগ এবং বলে সম্পাদনটা সম্পাদনা করছিলাম। তখন আপনি আমাকে সানন্দে একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। আপনার গলায় আনন্দের স্বর ছিল যে, যে বছর ভারত স্বাধীন হলো সেই বছরই আমার জন্ম। এই অনুভূতিটা কিরকম, যে ভারতের স্বাধীনতা আর আপনি সমবয়সী? এই অনুভূতিটা আমার কাছে, নিশ্চয়ই আরো অনেকের কাছে, বেশ আবেগপ্রবণ অনুভূতি। আমি জানি যে এই স্বাধীনতা খুব বিতর্কিত স্বাধীনতা, যে মার্ক্সবাদ লেনিনবাদে আমরা সবাই কম বেশি বিস্তৃত। সেখান থেকেও বারবার প্রশ্ন উঠেছে, আসলে স্বাধীনতা 1947-এ যে এসেছে, আমরা যাকে এক কথায় স্বাধীনতা বলি, রাজনৈতিক স্বাধীনতা অনেকে বলে, অনেকে বলে এটা ট্রান্সফার অফ পাওয়ার। তো সেটাকে আবার আমরা সংযুক্ত করি দেশভাগের সঙ্গে, যদিও দেশভাগটা একটু আগে হয়েছে। তো তন্ময়ের যে সংকলনটিতে আমাকে লিখতে আদেশ করেছিল, সেই যাই হোক, সম্পাদককে আমি সবসময় শিরোধার্য করি। সেই জন্য সেখানে বোঝাই মাসে লাইন ছিল যে মায়ের পাঁজর টুকরো হওয়ার পরে। আসলে পাঁজর সত্যি টুকরো হলো এই দেশে, দেশ ভাগ হলো, তারপর সেই খণ্ডিত দেশের উপরে তথাকথিত স্বাধীনতা এলো। তবু এই রাজনৈতিক স্বাধীনতা বা সমস্যা অবস্থানের মধ্যে যেটুকু স্বস্তি ছিল, সেই স্বস্তির টুকু আমার মনে হয় হয়তো উপস্থাপন না। আমরা পরবর্তীকালে এটাকে বুঝতে পেরেছি যে উপনিবেশতন্ত্র বা উপনিবেশিকতা যে শাসন, সেটা থেকে বেরিয়ে গিয়ে নয়া ঔপনিবেশিক শাসন আমাদের এই এশিয়ার অনেক দেশে, ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, অনেক জায়গায়। কিন্তু নয়া উপনিবেশের যে স্বরূপ, সেটা কিরকম তা আমাদের বুঝতে সময় লেগেছে, তা হয়তো আমরা এখনো সম্পূর্ণ বুঝি। সেখানে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ অনেক প্রবল। এই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যখন প্রত্যক্ষ উপনিবেশিক শাসন ছিল, সেখানে এতটা প্রবল ছিল না। দরকার এখন এই প্রসঙ্গে আমি আরেকটু বলতে চাই যে দ্বিতীয় আন্তর্জাতিক বক্তৃতায় লেনিন এই প্রসঙ্গে খুব স্পষ্টভাবে বলেছে যে প্রত্যক্ষভাবে উপনিবেশগুলোর শাসন করার বদলে একটা পরোক্ষ শাসন এই ধনী দেশগুলো কায়েম করবে বিভিন্ন উপনিবেশে, তারই নাম নয়া উপনিবেশ। এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মাধ্যমেই সেটা হবে। আমরা যদি চেষ্টা করতাম, আমরা যদি সেই রকম আমাদের জোর থাকতো, সাহস থাকতো,
আমরা কিন্তু আমাদের একটা স্বাধীন সাংস্কৃতিক চেতনা রাখতে পারতাম। একবার ভেবে দেখুন, আমরা 40-এর দশকে, 50-এর দশকে, এমনকি 60-এর দশক শুরু হওয়ার আগে বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে, বাংলা গানে, বাংলা চলচ্চিত্রে, ভারতীয় চলচ্চিত্রে, আমি শুধু বাংলার কথাই বলছি এখানে আমাদের বুঝবার সুবিধা করে, যে অসীম অনন্ত নান্দনিক চেতনার প্রকাশ দিয়েছে গত 50-60 বছরে, সেই গৌরব কিন্তু এখন আর নেই। আজকে নাটক, আজকে সুর, আজকে সিনেমা, আজকে সাহিত্য এত উন্নত হয়ে যাচ্ছে, এটা সত্যি কিন্তু তার একটা প্রধান কারণ আমরা ওই কালচারের তাই বলে তো আমাদের ওই 47 সালে আমরা যে উপনিবেশিকদের প্রত্যক্ষ লাঠি ঝাঁটা খেতা, কথায় কথায় যা আমাদের পেটে লাঠি মেরে আমাদের মেরেছে, সেটা তো সেটা হাত থেকে রেহাই পেয়েছে, সেটুকু তো বলতে পারি। আপনাদের নিশ্চয় মনে আছে যে গার্সিয়া মার্কেস তার নোবেল প্রাইজ বক্তৃতায় বলেছিলেন যে ল্যাটিন আমেরিকার সাহিত্যকে জাগিত করে ল্যাটিন আমেরিকাতে ঘুরতে হবে। কার্পেন্টার ওই কথা বলেছে। আমরা কিন্তু বলতে পারিনি কখনো যে ভারতবর্ষকে যাবো, ভারতবর্ষের সাহিত্যকে জানতে গেলে ভারতবর্ষে সে জানতে হবে, বা বাঙালি সাহিত্যকে জানতে গেলে বাংলাদেশে জানতে হবে। এটা আমাদের অক্ষম। তাই বলে ইংরেজি আমাদের কথায় কথায় ইংরেজার করবে, বিদ্যুৎ করবে, জাল দেবে, বলবে ইউরোপিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড টু দিস ক্লাব। এটা তো মেনে নেওয়া যায় না। সেই শেষে আমরা অন্তত রেহাই পেয়েছি। ফলে 47 সালের 15 আগস্ট একেবারে ফাইনাক্ত নয়, কিন্তু দাদা, কিছুটা আপনার গৌরব নিতেই পারে। আপনি যখন এই প্রসঙ্গটা আনলেন তখন সেখান থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে বাইরের একজন শাসক আমার দেশে দাঁড়িয়ে আমাকে লাঠি ঝাঁটা মারবে, সেটা মানে অপমান অস্বস্তি। কিন্তু স্বাধীন হওয়ার পরে আমার দেশেরই মানুষ যদি আমাকে সেটা করে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিসরে আমার স্বাধীনতা বিঘ্নিত করে, মানে নিজের মতো বাঁচার অধিকারকে বিঘ্নিত করে, নিজের মতো সাংস্কৃতিক চর্চা বা ধর্মাচরণ বা যা বলতে পারেন সেটাকে যদি কোনো ক্ষেত্রে বিঘ্নিত করে, সেটাও কি এক ধরনের সেই প্রশ্নটা তুলে দেয় না যে বাইরের লোকের হাত থেকে রেহাই পেলাম, কিন্তু নিজ ভূমে পরপাশি করে থাক কেন? নিশ্চয় করছে, নিশ্চয় করে, এবং সেটাই সব পক্ষে আমাদের বিদ্রোহী হয়ে ওঠা তো ভীষণ দরকার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, সেখানে আমাদের সেই বিদ্রোহ করবার সুযোগটা থাকে। উপনিবেশিক যারা শাসক, তাদের বিরুদ্ধে আমাদের যে ক্ষোভ, সেটা এক। আর নয়া উপনিবেশের যে শাসকরা আমাদের উপরে, আমাদের বিরুদ্ধে চক্রান্তগুলো আমাদের দিয়েই প্রচার করছে, আমি বলতে চাইছি সেগুলো কিন্তু আমাদের যদি মনটা শক্ত থাকে, যদি মেরুদণ্ডের শক্ত থাকে, তাহলে আমরা সেগুলো অস্বীকার করতে পারি। কিন্তু বিদেশি শাসকদের কাছ থেকে আমরা সেটা পারি না, পারাটা খুব মুশকিল। একটা দৃষ্টান্ত দিয়ে বলছি, কিছু মনে করবেন না, আমি একটু ইতিহাসের তর্ক করছি। যেটা হচ্ছে নেই বিদ্রোহের সময়, আবার আমি মার্জনা চাইছি, এখানে আমাকে একটু
তর্ক সাপেক্ষ বিষয় এসে যাচ্ছে। তবু আমি বলছি, নির্বিদ্রোহের সময় আমরা দেখেছি যে ওই জায়গায় কৃষকরা খুব রুচি না নিয়ে চেষ্টা করতে না এই এবং নির্ভররা এবং তার সঙ্গে ইংরেজ শাসকরা অনেক তাদের দমন নীতি নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবারে কথাটা হলো, আপনারা যদি একটু আজকে আমরা যে সব তথ্যগুলো পাচ্ছি তার ভিত্তিতে একটু ভালো করে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই নীল চাষিদের উপরে যে অত্যাচারটা হয়েছে তাকে আসল যে অত্যাচারিত লোকগুলো তাদের কিন্তু নিয়ে আসা হতো মূলত জঙ্গল স্কেট হয়ে রাজমহল অঞ্চল থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে, জঙ্গল থেকে একেবারে ধরে ধরে সেই তথাকথিত আদিবাসী লোকগুলোকে ধরে এনে তাদের এই পরিচয়কৃত হওয়ার কাজে লাগা। আমি জানি না আপনারা সবাই দেখেছেন এই বিশাল বিশাল চৌবাচ্চা, সেই চৌবাচ্চায় জল ভর্তি থাকতো। সেইখানে আপনার গঙ্গা অঞ্চলে ইয়ে বেশিরভাগের পুরনো কিছু কিছু নবদ্বীপে উদিত আছেন আপনার সেইখানে ডুবে সেসব লোকগুলো আপনার ওই বিশাল বিশাল নীল গাছগুলো লম্বা প্রবাসী নবীনাথ সেগুলো আসছে 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 নিয়ে বের করে। তারপরে সেই নীল উৎপাদন করতে করতে তারা অবশ্যই দিনে রাতে সারাক্ষণ তারা পরিশ্রম এবং ওই বিরক্তি দিতে পারে। এবারে আপনার এইভাবে 2 মাস 2.5 মাস কাজ করতে করতে তারা কিন্তু প্রায় সবাই পঙ্গু হয়ে যেত, প্রায় অন্ধ হয়ে যেত এবং একেবারে কি বলবো যে সাপ্লিমেন্ট হয়ে যেত। তখন তাদের আবার জঙ্গলে ছেড়ে গিয়ে এসে আরেকবার লোকগুলোকে নিয়ে এসে ওই কাজে। আপনি জানেন না, আপনারা আমার কাছে বিশ্বাস করবেন না, বনগাঁর আছে কানাকুসা বলে একটা জায়গা আছে, 7 মাইল থেকে হয় তারপর মৌরী নদীর পাশ দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় গ্রামের ভাষায়। সেখানে গিয়ে আমি ওইরকম একটা মানবগোষ্ঠী সন্ধান পেয়েছিলাম। তারা ওই এরকম বাইরে এসে তারা ওইরকম জঙ্গলে ছেড়ে দিয়েছে, তারপর তারা কিছু ব্যবস্থা করা হয়েছে। তারা এখন শহরের নামে ওইরকম ভয় পায়। আমি দেখেছি তাদের ওখানে গিয়েছিলাম আমি 2002 সালে। জাতিগত ভাবে বাংলাও মোটামুটি বলতে পারি, কিন্তু ওই মানে বিশাল লম্বা লম্বা চেহারা ওই রাজমহল অঞ্চল থেকে আসবে। তারপর তারা ওই সব থেকে তারা কোনোদিন শহরে যায় না, কেরোসিন নেই, তেল নেই, কিছু নেই। ওইখানে ওই চোরা শিকারি করে, তার প্রত্যেকের বাড়িতে একজন প্রচুর পরিমাণে সিং আছে। হ্যাঁ, নীলদর্পণে দীনবন্ধু মিত্র শুধু যাকে দেখিয়েছেন, যেটা আমি কাছে একটু বই আপনাদের আমি একটু উত্তেজিত হয়েছি যে দেখিয়েছেন যেটা, সেটা হচ্ছে মৎস্য সত্য কবিদের এবং মোটামুটি যাদের জমি ছিল তাদের উপর এই নিরিফর সাহেবরা যে অত্যাচার করছে বা ইংরেজ যে অত্যাচার করছে তাদের ঘটনাগুলো। এবং যেটা হলো জেমস্ট্রং অনুবাদ করলে, জেমস্ট্রংয়ের অনুবাদে উদ্দেশ্য হলো যে যাতে ইংরেজ এইগুলো করে তাদের অসম্মানটা না হয়, তারা যাতে এসব থেকে নিবৃত্ত হয়ে সুশাসন। আপনারা জানেন পরের বছর দীনবন্ধু মিত্রকে রায় সাহেব উপাধি দেওয়া হচ্ছে এবং এই উপলক্ষে
আপনার কৃষ্ণনগরের রীতিমতো ভোজ সভার আয়োজন হয়েছে। কিন্তু সেটাও বিষয়টা হচ্ছে ওই যে গুলো যারা দলে দলে এসেছে, সংগ্রাম হয়েছে এবং মরে গেছে বা সমৃদ্ধ ভাবে কথা হয়েছে, তা কিন্তু কথা হরিশ মুখার্জিও জানতেন না। দেববাবু মিত্র সম্ভবত জেনেও কিছু বলেননি কিংবা জানতেন। বিষয়টা যেটা লাগিয়ে গেল সেটা হচ্ছে যে এই কথাটা আমি আপনাকে বলতে চাই যে বিষয়টা যেটা লাগিয়ে গেল সেটা হচ্ছে যে এই বিদ্রোহ কিন্তু সফল হয়নি। আপনারা সবাই জানেন, ইতিহাস বইয়ে দেখবেন যে তখন জার্মানিতে কেমিক্যাল নীল আবিষ্কার করে এবং সেই কেমিক্যাল নীল মিশে গেল বাজারে। সবাই দেখল যে যখন কৃষিজাত নীলের চেয়ে কেমিক্যাল নীল অনেক সস্তা হবে, তখন নীলটা নীল সেটা তো আমাদের মানে যেটা বয়ন শিল্প সেটাও তো ইংল্যান্ডের মিলে তৈরি হওয়া। হ্যাঁ, কাপড় সস্তা বলে। কিন্তু কথাটা হচ্ছে কি আমার যে বক্তব্যটা, আমার যে বক্তব্যটা, এই ঔপনিবেশিকরা যখন যে কাজটা করতে চায় তারা কি এইরকম ভাবে এই দেশে পরিবেশের থেকে বাঁচা পেয়ে তাদের তেমন কিছুই আসে যায় না। গোটা পৃথিবীতে যখন সিস্টেম নিয়েছিল তখন তারা করি না কৃষিকাজ নিয়ে আর দরকার নেই। তারা যখন দেখছে যে ভারতবর্ষে স্বাধীনতা প্রেমিক কতগুলো লোক গুলি বন্দুক ছুটছে, হাই পাচ্ছে, তখন তারা খুব বিরক্ত। তারা রিপেয়ার করছে, তারাও মারছে, কিন্তু তারা তার জন্য স্বাধীনতা দিচ্ছে না। তারা স্বাধীনতা দিতে বাধ্য হচ্ছে সারা পৃথিবীতে যা নিউ ফরেন নয়া উপনিবেশ তৈরি করবে, গোটা ক্যাপিটালিস্ট দেশেই সেই প্রোগ্রাম নিচ্ছে। আমরা লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের তথাকথিত স্বাধীনতা কিন্তু যখন এসছে তখন সারা পৃথিবী ফরেনারের প্রায় উপনিবেশিক সাম্রাজ্য, বিভিন্ন দেশের উপনিবেশিক সাম্রাজ্য ভেঙে পড়ছে। বড়টা কিন্তু তখনই সিদ্ধান্ত নিচ্ছে যে সামগ্রিক ভাবে পরিবেশ ভেঙে দিয়ে তারা নয়া উপদেশ করবে এবং রহস্যময় তার স্মৃতি বাসায় দিচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অবশ্য সাফল্যতা এসেছে অন্যান্য কতগুলো কারণে। যাই হোক, সেগুলো বিতর্কিত বিষয়। এবার আপনার আমি আরেকটা কথা বলি, আপনার যদি আগ্রহী হন যে বিদ্যুৎ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম সেই সব কথা বললে, তাহলে আপনারা ওই একটা বই যাচ্ছে, আপনার আমি মানে মূল প্রশ্ন থেকে প্রসঙ্গ অনেকটাই সরে আবার এগিয়ে ভাষা বলি, তবে তার আগে মানে আপনার কথার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন জেগেছিল, অনেকক্ষণ আগের প্রশ্ন আর কি। সেটা আপনার সংক্ষেপে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। সেটা হচ্ছে, আপনি বললেন না যে আমি যখন জিজ্ঞেস করলাম যে স্বাধীনতা উত্তর সময়েও যখন কোটানকোট নিজ ভূমে পরবাসী হতে হচ্ছে, তখন বা নিজের দেশের মানুষের হাতেই বা রাষ্ট্র ব্যবস্থার হাতে পীড়িত হতে হচ্ছে, তখন কি করা উচিত? আপনি বললেন বিদ্রোহ করা উচিত। সেই বিদ্রোহটা কি, বিদ্রোহের ফর্মটা আপনি কি ভাবছেন, বৌদ্ধিক বিদ্রোহ? বা এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিতে পারি সংক্ষেপে, আপনার থেকে খুব সংক্ষেপে জানতে চাই, সশস্ত্র বিদ্রোহকে আপনি কিভাবে দেখেন? এবং একই সঙ্গে আপনার যখন 67-তে নকশাল আন্দোলন শুরু হচ্ছে, আপনি যখন মানে তরুণ যুবক, মানে 20 বছর বয়স, আপনার দৃষ্টিভঙ্গিতে নকশাল আন্দোলনের বিশ্লেষণ হচ্ছে, বা তখন সেই সময় দাঁড়িয়ে আপনি কি ভেবেছিলেন আন্দোলনটা সম্পর্কে? দেখুন, সবাই জানে, আমার পরিচিত সবাই জানে যে 67-তে মে মাসে যখন 25শে মে
নকশালবাড়ির অনুষ্ঠান যখন হয় তখন আমরা তাকে পুরোপুরি সাহায্য দিচ্ছি। আমি পেশেন্টকে করি এমনি করছি তখন 67 ব্যাচ আমি এসেছি। আমরা সেই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছি। অল্প বিস্তর নকশালবাড়ি বই আমারও পরিচয় ছিল এবং নকশালবাড়ি আন্দোলনের যে আহ্বানটা সেটা আমার কাছেও খুব মহত্বপূর্ণ ছিল। তবে সাম্যবাদের স্বপ্নটা সবাই দেখে এই স্বপ্নটা, সবাই একসঙ্গে সুখে থাকবে, অন্তত ঠিক মতো চিকিৎসা পাবে, এটা সবাই দেখে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই সংস্রব ছাড়িনি, দর্শনটাকেও ছাড়িনি, আন্দোলনটাকে ত্যাগ করেছি মূলত যে সশস্ত্র বিষয়টা। আমার প্রত্যক্ষ আন্দোলনে অংশ নেওয়া। প্রত্যক্ষভাবে সব মিছিল এসে যাওয়া টাওয়া ইত্যাদি সবই করেছি, কিন্তু সশস্ত্র বা সহিংস এই আন্দোলনে আমার কোনো আস্থা নেই। আমি এটা জেনে গেছি যে সারা পৃথিবীতে গত 5,000 থেকে 8,000 বছরে যা যা সশস্ত্র উপস্থান হয়েছে সবটাই ব্যর্থ হয়েছে। আপনার অস্ত্র দিয়ে কিছু হবে না, একেবারেই কিছু হবে না। অস্ত্রগুলো ওকে আপনার তীব্রভাবে সাংস্কৃতিক চেতনা, মানে এটা আমি 1 মিনিট বলছি, এটা মানুষকে বুঝতেই হবে যে লোকের কোন তৃপ্তি। সাংস্কৃতিক চেতনার পরিবর্তন আপনি বলছেন, যদিও মানে যোগীরা আমাদের উপর রাগ করবেন, মূল ধারার আলোচনার থেকে অনেকটা সরে গেলাম, কিন্তু আলোচনাটা এমন দিকে যাচ্ছে যে আপনি সাংস্কৃতিক চেতনার পরিবর্তন বলছেন। মানে বাঙালি সত্তা যে সাংস্কৃতিক চেতনার পরিবর্তন একটা আমরা গত 10-15 বছর ধরে দেখতে পাচ্ছি, সেটা তো মানে খুব একটা বাঙালির নিজস্ব থাকছে না। মানে সেটা তো মানে গোপালের সংস্কৃতি হিসেবে বসছে। এটাই তো সাংস্কৃতিক, মানে এটাও এক ধরনের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। আপনি আজকে দেখুন মানে আমার বক্তব্যটা হচ্ছে, আপনি বলছেন সাংস্কৃতিক চেতনার পরিবর্তন। সাংস্কৃতিক চেতনার পরিবর্তন যে সবসময় একটা মানে বৈপ্লবিক বা বিদ্রোহাত্মক চেতনা নিয়ে আসবে তা না, বর্ষতার চেতনাও নিয়ে আসতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে বৃহত্তর তাই হয়েছে। আমি তো এইটাই সার ব্যবহার চেষ্টা করছি, এটাই তো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। আজকে আমি বাধ্য হচ্ছি যে একটা ব্র্যান্ডেড জামা কাপড় পরতে, আমি যতদূর শুনেছি, কেমন এটা তো বর্ষতা। আজকে আমি বাধ্য হচ্ছি একটা মোবাইল কিনতে, একটা ভালো মোবাইল কিনে, না ওটাকে কি বলে স্মার্টফোন কিনে, মানে এইটা মানে আপনি বলছেন 90-এর দশকে বিশ্বায়ন পরবর্তী যে একটা পুঁজিবাদের মানে দুনিয়া দাঁড় করে যাওয়ার পর একটা পুঁজির ইনভেস্টমেন্ট বাড়বে এবং তার জন্য আমাদের দৈনন্দিন চারপাশটাও বদলান, নাকি আমাদের লাইফস্টাইল বদলায়, সেটা বলুন। মানে সেটা এখনো ক্রমবর্ধমান, যেটা কোভিড কালে স্মার্টফোন ব্যবহারের যে একটা বৃহৎ খুলে গেছে, সেখান থেকেও বোঝা যায়। কিন্তু হ্যাঁ, মানে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যেটা আপনি বলছেন, সেটা একটা 90-এর দশক থেকে চলছে এক ধরনের, যেটা 90-এর দশক থেকে আপনি আরো ভালো বলতে পারবেন, আমার নতুন বিষয়। 90-এর দশকে যে সাংস্কৃতিক আগ্রাসনটা এসেছিল বা কনজিউমারিজম এর যে জায়গাটা এসেছিল, সেটা পশ্চিমা খানিকটা মানে ভারতের প্রদেশের বিষয়, কিন্তু সেখানে আমাদের পশ্চিমী ইনফ্লুয়েন্স গুলো আমাকে প্রভাবিত করছিল। কিন্তু এবং
এটা আপনিও জানবেন যে 70-80 দশক থেকে এই হিন্দি সিনেমা, হিন্দি গানের সূত্রে মানে ওই হিন্দিভাষী অঞ্চলের সংস্কৃতিও বাংলার উপর বিভিন্নভাবে এসে পড়ছে পপুলার কালচারে। কিন্তু এই গত 10-15 বছর ধরে আরো সুযোগটুকুর ভাবে ধর্ম মিলিয়ে যে সংস্কৃতিতে ইনজেক্ট করা হচ্ছে, মানে সেইটার চরিত্রটা কি কোথাও সেই বিশারদ পরবর্তী যে আপনার সত্তা থেকে আলাদা নয়? অবশ্যই আলাদা, কিন্তু বিষয় হচ্ছে যে এই বহুমুখী হয়ে আছে এই সাম্রাজ্যবাদটা, সাংস্কৃতিক ব্যবসাটা। এখন দেখুন, আপনি 60-এর দশকে, 70-এর দশকে যে আগ্রাসনটাকে আপনি পশ্চিম বলছেন, না, পশ্চিম, হ্যাঁ, সেটা রীতি ইত্যাদি সূত্রে তো চলতে থাকে। সেই আগ্রাসনটা আপনি যদি ভাবেন, সেই আগ্রাসনটা আপনার যেটা ছিল সেটা পশ্চিমে থেকে আপনার ধীরে ধীরে এই নিচে চলে আসছে। তার কারণ কি আমরা পশ্চিমেরটা অভ্যস্ত হয়ে গেছি? না, দেখেন, বাজার বাজারটা কোথায় আসবে, বাজারটা কোথায় যাবে, তার উপরে আপনার আপনার জানবেন না, আপনার তো জন্ম হয় 60 দশকের শেষের দিকে, যখন কম্পিউটার সকল ছিল হয়ে যাওয়া একটা ব্যাপার হলো, তখন আপনার ফ্রান্সে, মূলত ফ্রান্সে, প্যারিসে আপনার কি বলে, যে আন্দোলন চলেছে দীর্ঘমেয়াদী আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন ডেরিটা। ডেরিটা বসছিল ডেরিটা 1.5 বছর মাইনে, অন্যান্য সংস্থান ছিল, রোলাবাগ ইত্যাদি সবাই ছিলেন। তাদের বক্তব্য ছিল কম্পিউটারকে সর্বজন গ্রাহ্য গোপনীয় করা যাবে না। এমন কি কম্পিউটারকে বিজ্ঞানের কাজে এবং পড়াশোনার কাজে, বিদ্যা চর্চাকারী ব্যবহার। এবারে হলো না, স্বভাবতই অনেক ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। এবারে আপনার পশ্চিম থেকে কম্পিউটার ইলেকট্রনিক তৈরি হলো, সবচেয়ে বড় কথা মোবাইল তৈরি হলো, মোবাইল কাজটা খুব সহজ, কম্পিউটার। এবারে আপনার এখানে যখন ব্যাংকে আছে, ব্যাংক এবং অন্যান্য অফিসে কম্পিউটার তৈরি হলো, তখন ভারতবর্ষে একটা কম্পিউটার বিরোধী আন্দোলন হচ্ছে। এটাও আপনি জানেন, আপনার জন্মে হয় 80-র দশকের ব্যাপার হচ্ছে। 80-র দশকে যখন এই কম্পিউটার বিরোধী আন্দোলন হলো, তখন গোটা ভারতবর্ষে, এটাই বোঝায় অল ইন্ডিয়া মিলিত আন্দোলন, আপনার ব্যাংক কর্মী টর্মী সবাই মিলে সেটাও বিস্ফোর হয়েছে, এবং কম্পিউটার এখানে মোবাইল ইত্যাদি সমস্যা। আজকের পরিস্থিতি রয়েছে, আজকে আপনার ভারতবর্ষে কতগুলো বোঝায়, আপনার জনসংখ্যা বলে ভারতবর্ষে কত কোটি? 140 কোটি। 140 কোটির মধ্যে ওদের কৃষি অনুসারে খরচ বোঝায় 50 কোটি। 50 কোটি রুপে মোবাইল, এবার 50 কোটি রুপে একটা টার্গেট রয়েছে, প্রত্যেকে 200 করে মোবাইল, অনেকে ইউরোপের মোবাইল কেনে 1 টাকা করে, এবার এই 100 কোটি মোবাইল ভারতবর্ষে, বাংলাদেশে যারা মোবাইল তৈরি করে তার বিক্রি হবে 100%। এটা কিন্তু নিজেদের দেশে আর বিক্রি করবে না, আর 100 কোটি নেই। এবারে ওই যে বেশি কিন্তু ইউনিভার্সিটিতে আমার কাছে পিএইচডি করেছে, বাইরে গেছে ছাত্ররা, তাদের নিষেধ করে দিচ্ছে তোমার মোবাইল ইউজ করবে। আমি আপনাকে এখনই যেভাবে খুঁজি, সে যাচ্ছে আপনার এসে গেছে ডেনমার্কে গেছে, তাকে প্রথমেই বলে দিয়েছে তুমি কিন্তু মোবাইল আনবে না, মোবাইল ইউজ করবে না, তারপরে তো সাইকেল ঠিক আসবে। জিজ্ঞেস করে দেখুন আমেরিকাতেও
আপনি যদি কাপড় ছাড়িয়ে দিয়ে বেরিয়ে যাবেন মোবাইল আসবে, বেশিরভাগ জায়গায় মোবাইল। আর আপনি এখন কোনো ড্রেস রাখতে দেন, কিছু করে দেখুন 10 মধ্যে 8 জন মোবাইল। আপনি ধরুন মোবাইল তো বাংলায় প্রায় রেগুলার হয়ে গেছে 20 বছর। বাংলা আপনি মানে নিজে কি সেই অবস্থানের জায়গা থেকেই মানে প্রজ্ঞাদের শিকার না, করেন? না, এইসব বলতে তার কারণ আমার কথা আমার প্রয়োজন করেনি কখনো। হ্যাঁ, আমি সাধারণ মানুষ, আমি মানে আমি দুর্বল। ব্যক্তি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি না, আমি ওসব কিছু না, আমি অত বড় বড় ব্যাপার নয়, চিনি আমি একটা করি, আমি ইউজ করি, আমি ক্যামেরাটা এখানে ইউজ করি, আমি ভবিষ্যতের মধ্যে সাধারণ মানুষ, আমি খুব চুলের সাথে 5 সপ্তাহে পেয়ে গেলাম। তবে ওইটা আমি খুব অবাক পেয়ে গেছি, এখানে তো আমরা কাজ করছি, তেমনি আপনি শুনতে পাইলে যে যারা আছেন বাড়িতে একজন রিক্সা করছেন, 2 জন মোবাইল তাকে কাজ করছে। আমরাও প্রায় অনেকেই রাস্তায় রাস্তায় সেটা পশ্চিমবঙ্গ অনেক বেশি, অনেক বেশি। এখন পশ্চিমবঙ্গ উপমহাদেশেই বোধহয় বেশি। হ্যাঁ, উপমহাদেশেই বেশি। না, আমি কিন্তু দেখুন, আমি একটু ওই নার্সিতে গেছি, আমার সাথে এই ইয়ে ওরা আমাদের তারপরে ট্রান্সলি বম্বে এরা ইয়ে আপনি একটু অনেক রাস্তাঘাটে বাইরে এসে শুয়ে হয়েছে জানেন তো আপনি, সঙ্গে সব ঠাকুর মারতে লুপ্পা বাজার থেকে লুপ্পাই উঠে যাচ্ছে, সে তো কি দুঃখ হয় যায়। সঙ্গে সঙ্গে দোকান উঠে যাচ্ছে সব, কিচ্ছু না, মুড়ি দোকান সেই আমার সঙ্গে রাস্তায় নিয়ে যখন না আমি তুলে দিয়েছি হয়ে যাবে। ওই প্রসঙ্গে যদি এখন ঢুকি, আমার অনেক কথা আছে, আমি আবার রাশ টেনে আনি। যাই হোক, ম্যাগাজিন একটা আর বেরোয় না, না এই অভিযোগ আমি খুব কমায় তো বুট প্যান্টে এই মোটা মোটা হয়, একদমই যে হয় না, বিশেষ সংখ্যা মোটা সংখ্যা হয়, কিন্তু একদমই যে হয় না তা কিন্তু ও এই সত্যি ওই দশের হ্যাঁ, আমি 70-80 60-70-80 পত্রিকা দেখি। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি। বই আজকে দয়া করে 1 টাকা করে বিক্রি করেছে। আমি যেটা জানতে চাইছি দাদা আপনার কাছে, আপনার তো বড় হওয়া ব্যাংকের জন্ম, বড় হওয়া এখন মানে, এবং ওই ধরছি আপনার বড় হওয়া বা আপনার যখন থেকে স্মৃতি সেটা 50-এর গোড়ায়, 50-এর দশক। ব্যান্ডেল বলতে তো একজন বাইরের মানুষের যে দৃশ্যপাতগুলো, ব্যান্ডেল বলতে ব্যান্ডেল চার্চ একদিকে, আপনার ইমামবাড়া, ওই যে বাঁশবেড়িয়া হাউস, এবং ব্যান্ডেল বলতে সেই 16 শতক থেকে পর্তুগিজদের সম্পৃক্তদের। আমার তিন ক্ষেত্রে দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আপনি আপনার শৈশবের ব্যান্ডেল যেমন ছিল, সেই ব্যান্ডেল নগর গঙ্গার ধারে সেটা কেমন ছিল সেটা নিয়ে বলবেন। এবং আরেকটা আমার ব্যক্তিগত এই যে আমি পড়েছি যে অনেক ক্ষেত্রেই মানে 19 শতকের শেষ অব্দি তো বটেই, 20 শতকেও বেশ কিছু পর্তুগিজ বংশোদ্ভূত মানুষ ব্যান্ডেলে থাকতেন। মানে আমি দেখেছি 19th সেঞ্চুরি সেকেন্ড হাফে গিয়ে ব্যান্ডেলের, সেকেন্ড হাফে ব্যান্ডেলের একটা অংশ মানে পর্তুগিজদের শাসন ব্যবস্থার অধীনে ছিল, ছোট্ট অংশ, সেটাও কি হয়েছে। আপনি কি তেমন ব্যক্তিদের দেখেছেন বলিউডের গোড়ায় যারা পর্তুগিজ বংশোদ্ভূত, হয়তো দেশীয় ব্যক্তি দিক থেকে? বেশি হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ব্যাঙ্গালোরে আমার জন্ম হয়েছে, তারপরে আমার বাবার তো 32 ছিল, তারপরে বয়সময় অনেক ছিল, কত বছর বয়স? বয়সময় আমি জন্ম থেকে 7 বছর বলে। আচ্ছা, তারপর তারপরে একটা শর্ট পেয়ে 1.5 বছর কোর্স, তারপরে বিষ হয়েছে। ব্যান্ডেলে তো সেভাবে চিতু হয়নি। না, ব্যাঙ্গালোরে আমি শিখেছি ক্লাস 7 থেকে হায়ার সেকেন্ডারি ব্যাঙ্গালোর। মানে মোটামুটি বড় বয়সে। হ্যাঁ, বড় বয়সী, তবে ওই সময়টা খুব ভালো। সে সময় ব্যান্ডেলটা কেমন ছিল? খুব সুন্দর ব্যান্ডেল না হুগলি, বীরভূম, বর্ধমান
এসবে আমি ওটা অবশ্যই মতেই দিচ্ছি। হ্যাঁ, এই পরিভাষায় আমার ওই যে পড়াশূত্রে আসা, তারপরে আবার চলে গেছি চাকরি পাই, আবার এসছি এরকম হয়েছে। এই এই বাইকে পাকা ভাইয়ের বাড়ি আমি সমস্ত বাইক বয়স শেষ। আপনি যোধপুর পাঠে কবে চিঠি বলেন? আমি শিখেছি কাকা ভাই মায়ের তার 5 দিনের সালে আমাদের যেতে অমিতাভদা 1965 সালে আপনার প্রথম কবিতা প্রকাশিত হয় পত্রিকায় এবং 70 সালে প্রথম বই আলো। আমার যেটা জানতে ইচ্ছে করছে যে 65 সাল মানে 65 থেকে 70-এর মধ্যে আপনি যখন লেখালেখি করছেন সেই সময়টা একটা বাংলা সাহিত্য জগতের অন্যতম একটি উল্লেখযোগ্য সময়। একদিকে হাংরি আন্দোলন চলছে চলছে তৎসাপেক্ষে শেষ হয়েছে, ক্ষুধার্ত শৈলের সর্বস্ব ক্ষুধার্ত শুরু করছে, অন্যান্য কবিতা আন্দোলন গদ্য আন্দোলন। ওই পরিবেশে দাঁড়িয়ে একজন তরুণের প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে আপনি ওই আন্দোলনগুলোকে কি চোখে দেখেছিলেন, তার প্রভাব আমি যতদূর বুঝেছি আপনার লেখায় পড়েনি। আপনি তথাকথিত সহজ ভাষা বললে একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচেই কবিতা লেখার চেষ্টা করেছেন। আমার বক্তব্য হচ্ছে আপনার ওই সময়টা 20-22 বছর বয়সটা যখন আন্দোলনে সাহিত্য আন্দোলনে ওই আন্দোলনগুলোকে আপনি কি চোখে দেখেছেন এবং আপনার বিশ্লেষণ কি এবং আপনি আপনার নিজের ওপর তার প্রভাব কতটা পড়েছে বা কতটা পড়ে? 65 সালে যখন প্রথম আমার কবিতা প্রকাশিত হয় ঠিকঠাক লিখে মানে তারপরেও হয়েছে কিন্তু 65 সালে যেতে পারে গুচ্ছ করে কলকাতায় লিখে থাকে প্রকাশিত হতো। তখন আমার বয়স সক্রিয়। এখন সেই সময়টায় কয়েকটি ভর্তি হয়েছি সেক্ষেত্রে উৎসাহ হয়তো এরকম সময়টা গিয়ে প্রেসিডেন্সি কলেজ তারপর সেই সময়টায় হাঙ্গরি আন্দোলন ইত্যাদি কথা খুব যে ভালো করে জানতাম তা, কিন্তু যেটা বেশি করে আয়োজিত করেছিল সেটা হচ্ছে 65, 66, 67 এই সময়ে বিভিন্ন রাজনৈতিক এবং সেই সময় থেকে মিছিলে হাঁটতে শুরু। কোন রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম তার ঠিক জানি, তবে মার্ক্সবাদী লেখাগুলো সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। জানতাম যে একটি দর্শন আছে, একটি বিশ্বাস আছে যে মানুষ একটি সমভাবে সুখী হবে। পরস্পরের বিরুদ্ধে বিষাদ বিদ্বেষ ঘৃণা এটা অর্জন করে সমবেত ভাবে মানুষ সুখী হওয়ার চেষ্টা করবে সফল। তো এটা যেটা পত্র বয়স এটা একটা বেশ ভয়ের শব্দ। এটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম আশপাশ আমরা সেই সময় 67 সালে মে মাসে নকশালবাড়ির অভ্যুত্থান হলো এবং নকশালবাড়ির বিদ্রোহ দিয়ে এই বার্তাটা এলো যে এটা এমন একটি আন্দোলন যে আন্দোলনের সঙ্গে এবং পূর্ববর্তী অনেক আন্দোলনের সম্পর্ক আছে। সেটা আপনার কবিতা কিভাবে বলছি সেটার সঙ্গে সারা পৃথিবীর
মানুষের পক্ষে এবারে সেই সময় যে একদিকে যেমন রবীন্দ্রনাথের কবিতায় বিশেষ আকৃষ্ট হয়েছে, অনেক ভাষা আকৃষ্ট হয়েছে, তেমনি আমি কিছু আমার বিষয় না হলে সংস্কৃত কবিতা পড়েছি। প্রায় সময় দিয়ে আমি উপনিষদ পড়িলাম, উপনিষদ অনুবাদ করলাম এবং এই ঈশ্বর উপনিষদ অনুবাদ করতে গিয়ে চলতে এলাম যে আমার মনে হল যে কত বছর আগে এই উপনিষদে প্রথম এই বৃত্তের বিরুদ্ধে ভাব সম্বন্ধের বিরুদ্ধে খুব স্পষ্ট ভাবে মা বৃথা প্রশ্ন এভাবে অনুবাদ করেছিলাম 7 পর্যায়ে। পূর্ণ হয়ে আসি পৃথিবীর পূর্ণতা এখানে সত্যি, যা কিছু আছে সব পূর্ণময়। এই যে অহেতু সম্পদে সুযোগ মানসিক পারে না। সাড়ে 3,000 বছর উচ্চারিত এই ধর্ষাকে ফলে আমার অসুবিধে হয়নি যে মিছিলে মিছিলে তখনকার যে মেসেজটা আসছে যে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে পরে আমি এটা নিয়ে অনেকবার লিখেছি, আপনি করেছেন এখানে কারবন করে কবিতা আছে করেছেন, কারবন কবিতা ছবি বিপ্লবী সকল যেখানে বারবার তবে এইটা হয়তো একটা তফাৎ হয়ে গেল, যার জন্য হাউলি সত্যি শাস্ত্রবিদ যে আন্দোলনের পরিণয়ের সঙ্গে আমার খুবই আন্তরিক সম্পর্ক ছিল। একজন তো আমাকে স্নেহ করতেন শনির দিতাম। আচ্ছা, আমার বাড়িতে অনেকবার এসেছে, এই তো শেষের দিকে বাস করিতে থাকে না, অনেকবার এসেছে, অনেকবার আমার সম্পূর্ণ আমাদের বাবা লিখতে বলছে কিন্তু সমস্যাটা হয়েছে যে আমি হয়তো সেই কারণে একটা দূরত্ব যে আমি ঠিক পাচ্ছি আপনাদের যেমন পুষ্পাটা পুস্তিকার উপরে চলে আসে আচ্ছা, সেই সময় মানে আমি করছি সাহের শেষের দিকে আপনার কবিতা জগতে বন্ধু বান্ধব ছিল? খুব অবাস্তব কথা কেন আপনি কখনো বক্তৃতা করেননি? সকাল পরে করেছে আসছি কিনা কথা যাবে মানে বাংলা কবিতা লেখার জন্য মানে গোষ্ঠীবদ্ধতা বা কবিতার
ভাবনা চিন্তার আদান প্রদান যে জরুরি নয় কেউ একজন তরুণ কবির কাছে সেটা আপনি মনে করেন আপনার নিজের জীবন থেকে? হয়তো জরুরি, কিন্তু সেগুলো তো আমি ঠিক মানে ওই দিদিটা ছিল, তারা ওই মাঝে মাঝে আয় করতো। দিদিটা দিদি কবিতা হয় দিদি না, তোমার এরা ওই মাঝে মাঝে কবিতা শুনতো, বাস্তবে পাঞ্জিয়া শিক্ষক করে উঠতো, কিন্তু আমার একটা ব্যক্তিগত মসজিদ আপনি তখন থেকেই তো ধারাবাহিকভাবে কলকাতারই বসে বাহাত্তর সালে আবার চাকরিতে 2 বছর সরকারি চাকরিতে আচ্ছা। 2 বছর করে। ওই সময়টাতে কলকাতায় ছিলাম ধরতো হিসেবে বাঁচত। আমার ওই বুঝতে ছেলে বাসবন্ধু আসছে বলছে যে আসলে আমি সিগারেট খাই, চা খাই, কিন্তু আমি মদ খাই না। আর এই চাই বুঝতে খুব মদ তো খাই না, মদ সংসারে না খেয়ে যা মুশকিল অনেক এটা হ্যাঁ সহ এটা খুব আমি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হ্যাঁ বিচ্ছিন্ন মল চাপে গাঁজাটাও খুব খারাপ। আমি নিশুতির বাড়িটাই আমি মানে নাম করা উচিত না, আমি বছরে ওই শনিবার হয়তো হয়ে গেলাম তার বাড়িতে আমি বসছি নিজেকে যাকে বলে ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কাবাব মে হাজবি যাকে বলে সেটা অন্তর্বর্তী অপরাধ। হ্যাঁ তার বিরক্ত হয় তাকে প্রার্থনা করে একটা অকওয়ার্ড পরিস্থিতি না? মানে সেই জন্য মানে বন্ধুত্বও তো সৌজন্যমূলক হয়েছে। ওই যখন বাইরে সব এই সব সভা সভা বলতে একটু মঞ্চ থেকে যখন ওই শুরু, তখন যেটা সঙ্গে বয়স্ক আশপাশ থাকে সেগুলো তো খাওয়া যায় না, খাওয়া মানে সেই সময় তুমি খালাসি পেলাম ওই ওইটা আপনি পাওয়ার মানে সেই সময় তো আপনারা নিশ্চয়ই দেখছেন আমরাও ওই খালাসি পেলাম একটা মিটের জায়গা সে রাজা কমল কুমার সেখান থেকে তার চারপাশে সবাই এই চাই বাইশে করে তারপরে ফোনটা থাকবে আশা পয়সা দিয়ে সঙ্গে বলে আপনি ধরুন আমি যদি এইভাবে ভাবি যে আপনার 65 থেকে এখন 2026 প্রকাশিত কবিতার সময়টা ধরলে 60 বছর তো 60 বছরের বেশি। এই 60 বছরে আপনি বাংলা কবিতার কি বিবর্তনটা এবং সেটা ভালোর দিকে না খারাপের দিকে নাকি সে কোনোটাই? একটা যুক্তিসম্মত বিশ্বাস তো সবসময় থাকে যে কবিতার সাহিত্য সবটাই সমস্ত অপসংস্কৃতি সত্ত্বেও ভালোর দিকেই যায়। এখানে নিশ্চয় সংক্ষেপ থাকতে পারে, বিশেষত গত 60 বছরে এভাবে প্রতিষ্ঠা আমাদের উপরে শাসন করেছে। প্রতিষ্ঠান বলতে বুঝতেই পারছেন যে একই সঙ্গে সাহিত্যিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কথা বলছি, আবার রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তাদের কথা বলছি। একদিকে তার স্বাস্থ্য বিরোধী আন্দোলন রক্তে চক্ষু দেখেছেন, অন্যদিকে তেমন দরিদ্র সাহিত্যিক দরিদ্র মানুষ দমন করে সুমালদারের মতন সাহিত্যিকরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে আমার সেই দিকে যারা জানি গীতা চট্টোপাধ্যায়, ফজলুল রশিদ, সম্ভ্রান্ত
তারা সব দেখছে এইমাত্র ক্ষমতা আর ক্ষমতা এক একটা ইচ্ছা করলে প্রভৃতিত হয়েছে তাকে ভাবুন কি অপারেশন আর খারাপ হচ্ছে কি উপেক্ষা তাকে পেছে বলে কোন সাহিত্যের পক্ষে একটা মায়া যায় এই মানে তার ২-৪ দেশে যে প্রতিষ্ঠান করলেও তাই একটা গল্পটা ছাপে যাকে ছাপে ছাপে বয়ে এই যে সেও অস্থায়ীভাবেই থাকেন সে কি এতে কি অবস্থা যাই হোক তবু বলবো যে রয়েছে তো মানে সেইভাবে বলতে গেলে আপনার উপস্থিতি চিহ্নিত করা যায় ৬০, ৭০, ৮০, ৯০ একের দশক, ২-এর দশক এবং তারপরে এটা ৩-এর দশক চলছে। এতগুলো দুই দশক, আমি এই দশককে অস্বীকার করতে পারি না, কারণ সময় চিহ্নিত করা যাবে। সেখানে এতগুলো দেখেছে, আপনার কোন দিকে বাংলা কবিতার সার্বিক অভিমুখটা মনে হয়? সার্বিক সমস্যার সমাজটা এই হিসাব পৃথিবীর মনুষ্য গভীর মৎস্যবিষ্ট সেমনি এই বিষয়ে একটা বড় অংশ এই ইতিহাস একটা বড় অংশ সেই রূপের দিকে যাচ্ছে সবই এবং হয়তো বাঁকা বসে কিছু পাওয়া নাম যশ খ্যাতি অর্থ আগে তো অর্থটা হয়েছে অর্থটা পাবা পরিশ্রমহীন ভাবনা চিন্তাহীন অজস্র আমি একটা খারাপ কথা বলছি রাবিশ লিখে বের হয় চিরঞ্জির প্রতিষ্ঠা দেওয়া কি হয়েছিল আচ্ছা, এখান থেকেই আমার আপনার কাছে একটা প্রশ্ন আপনার কাছে আছে। একজন কবি কবিতা লিখে আর নিজের কাছে কি পান সেটা তো সরলজারম স্বীকৃত উত্তর আছে। সমাজের কাছে কি পান? একজন কবির সমাজের কাছে তার নিজের জন্য কি চাওয়ার থাকতে পারে, কিছু চাওয়ার থাকতে পারে। কৃষিটাও থাকতে পারে এই সমস্যা একজন কবি সমাজের থেকে আপনি বলছেন মানে সেটা মানে অর্থ আর সেটা সম্মানটুকু প্রত্যাশা রাখতে পারে না শাসনের দেওয়া সে একজন কবি সে শুধু নিজেকে নিয়ে তার শ্রেষ্ঠ ভাবনা চিন্তাটা সে দিয়ে শ্রেষ্ঠ ভাষায় তার পক্ষে ভাষা অনুসারে সে যেটা মনে করে শ্রেষ্ঠ ভাষায় তার পক্ষে আর যে তার যে স্বার্থ যে ভাষা সেটা সে লিখে দিয়ে চেষ্টা করবে কিন্তু তার সে কেন চাইবে সে যে চাইতেই হয় সে তার চাইবেন বা কিন্তু আপনি যখন এই জায়গা থেকে কয়েকজনের নাম বললেন, সুইমল বসাক হয়, আমি আমার ব্যক্তিগত পক্ষ নিশ্চয় হ্যাঁ, বা কবিদের যাদের কথা উঠে গীতা চট্টোপাধ্যায় বা গীতা চট্টোপাধ্যায় নিজেকে অন্তরের স্বতন্ত্র সংরক্ষীদের কথা বলতে কথা বলতে এখানে কি একজন কবিতা প্রেমিক হিসাবে আপনারও মনে হয় না যে তাদের আরো বেশি অ্যাডমিরেশন পাওয়া উচিত ছিল? সে তো আমার দিক থেকে সে তো আমাদের দিক থেকে তাদের দেওয়ার পথে সেভাবে দেখি আমরা আপনি তো সমাজেরই অংশ, মানে সমাজের থেকে তাদের আরো পাওয়া উচিত। আমি যে পরিবেশ চাই পরিবেশ আমি ব্যক্তিগতভাবে চাই জানতাম তবু এই চেয়ারে আমার সঙ্গে ভাষা করবো তবু সবাই চেয়ারে ইতালি আমাকে চিঠি আছে আমাদের জায়গায় এই অ্যাটিটিউডটা তো নিতে পারি না বেশিরভাগ অনেক টাকা চাই লক্ষ লক্ষ টাকা চাই অনেক কিছু চাই গাড়ি চাই বাড়ি চাই অনেক সম্মান চাই অনেক হাততালি চাই কিন্তু মহা মুশকিল এসবে কি আপনার মনে হয় যে কবিতার জন্য যে একান্ত ফোকাস সেটা কোথাও মরে যায় এইগুলো চাওয়ার জায়গা?
মরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, থাকেই না। পুলিশে টুলিশে হয় না। ওইসব যারা চায় তাই দেখুন এইভাবে না, ওইগুলো হবে না, পুলিশে হবে। আমি আরেকটি কি দুঃখ পেয়েছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কি দুঃখ পেয়েছে আমার তো তাই কণ্ঠ। সেই বুড়ো বয়সে উনিশে কোথায় কোথায় ছুটতে হয়েছে বয়সের টাকা, গান্ধী 10,000 টাকা পাঠালে। এখানে খুব মানে আপনাকে একটা কথা, একজন কবিতা পাঠক হিসাবে অমিতাভ গুপ্তের কবিতার প্রতি আপনার বিশ্লেষণ। বারবার চেষ্টা করেছি, অসম হয়েছে, ওই অভিষেক ঠিক ঠিক থাকলে প্রসেসটা পরিবার সেই প্রসেসের জায়গায় যাওয়ার না সমস্যা ও ভয়। আর যেটা হয় যে আমি খুব বেশি এসেছি তো, ফলে সেরকম পার্থক্য পাই না যার সঙ্গে বেশি পরিমাণ, এখানে একটা বেশি পরিমাণ বা প্যারামিটার আপনার কাছে মানে কত বেশি, মানে আমি পরিমাণগত ভাবে যদি বলেন তাহলে তুলনা করতে সুবিধা। পরিমাণগত ভাবে মানে আপনার বইয়ের দেখতে বোঝা যায় যে ধারাবাহিক ভাবে ছোট বড় বিভিন্ন বই বেরিয়েছে, সেইটাকে বলছেন না নিয়মিত লেখাটাকে। নিয়মিত তো লিখছি, প্রকাশিত লেখার এদিকে আপনি কুণ্ঠিত বা সংকোচের ছিল না, সর্বশেষ তো আছে। যেটা হয় যে এর ফলে হয় কি, এই যে অল্প ইচ্ছে পাঠক কিছু ইন্টারাকশনটা ভালো হয়। আমার যেটা মনে হয় এখন বেশি করে যে পাঠকের ইন্টারাকশনটা মানে আমার সেরকম তাদের থেকে নেই, কিন্তু পাঠকের ইন্টারাকশনটা ঠিক পাই না। যেমন ধরুন যে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে বিভিন্ন সময় কবিতা হয়, পাইতে সময় ধরুন দিন বন্দ্যোপাধ্যায় কন্ট্যাক্ট করলেন যে ইদানিং আপনার কবিতা এইরকম, সেটা দিন বন্দ্যোপাধ্যায় কয়েক কবিতা করে বই এইরকম অপরিচয় করেন করে বই, সেটা অন্যটার সঙ্গে ইন্টারেক্ট করতে পারছি না। আচ্ছা, করতেই পারছে, হচ্ছে সবাই, তবে সত্যি দেখা বেশ কিছু চেষ্টা করছে। আপনার আমি দুটো কবিতা পড়ছি, সেই কবিতাগুলো পড়ে আপনার কাছে শ্রী দুর্গা। আশ্বিন ধ্বংসবীজের মতো নিদ্রম আকাশে, নিচে চালচিত্র, মুখের গর্জন তেল, মনে পড়ে দিদিকে মাখত। আমরা কয়েকজন আনমনে দেখিনি সবুজ অসুর, সবর্ণ চৌধুরীর বাড়ি, কলকাতার সবচেয়ে পুরনো প্রতিমা, সবুজ রঙের অর্থ ঘৃণা। আমি আমার বন্ধুর কাছে দ্রুত জেনে নিই বড়দের নাট্যশাস্ত্রে এরকমই লেখা আছে। কেউ কি পেয়েছে টের সবুজ খাবার নিচে রোগা বোকা দিদি বিবাহের 19 বছর ধরে ক্ষয়ে চলে, তারপর শ্মশানে ফিরেছে। তুই যখন রোপণ করো জাগে প্রতিমার গায়ের নতুন রং মাঠে মাঠে, কুড়িত বীজ ক্রমশ ছড়িয়ে পড়ে অপহরণের মধ্যে বাণিজ্য পণ্যভিধিকার। বাংলার কনক দুর্গা এদেশেই থাকে। আরেকটা পড়ছি দাদা, রাস সমস্ত দুয়ার আজ চলে যায় অর্ধদেশ দিকে, তবুও রয়েছি আমি কোনো এক পরিহাস কেশবকে নিজের নিরিখে সাজিয়ে রাখবো বলে। শেষ হেমন্তের কোলে ঝাঁপান জুড়েছে মজুরানি, ওই তার নিদল হাতের নিদল ভঙ্গি, অকস্মাৎ বেঁচে শিশুটির দ্রুত পদচ্ছ্বাস। মনে হয় আজও গড়ে উঠছে বিশাল রাসের মঞ্চ। চুরির আওয়াজ মৃদুভাবে শোনা যাচ্ছে দুপুরের। গ্রাম্য উঁচু পথে বাঁক নিয়ে ফিরতেই চোখে পড়ে রাস পূর্ণিমার আলো পড়েছে মসজিদে।
এই যে আমি এই দুটো কবিতা পড়লাম, এই দুটো প্রতীক হিসেবে তুলে ধরবো, আরো অনেক কবিতাই আছে। আমার হচ্ছে আপনার কবিতায় ইতিহাস তো বটেই, তার সঙ্গে পুরাণ, বিভিন্ন লোককথা, মহাকাব্য, সংস্কৃত সাহিত্য, এগুলো ধীরে ধীরে আপনার কবিতায় অবলম্বন রয়েছে, আশ্রয় রয়েছে। আপনি কি সচেতনভাবে আপনার কোনো কবিতা ভাষা নির্মাণ করেছেন, নাকি এটা স্বাভাবিকভাবেই আপনার মধ্যে ছবি করেছে এই অ্যাঙ্গেল? কারণ এই অ্যাঙ্গেলটা আপনার মধ্যে প্রবল, এবং আপনি আশা করি অস্বীকার করবেন না। এক পাশে তাই সত্যি বলছি, এটা স্বাভাবিক, এটা সচেতনতা খুব। স্বাভাবিক ভালোবাসার জায়গা হ্যাঁ, থেকে। বাংলা ভাষাকে ভালোবেসে। আমি আরেকটু প্রশ্ন করছি, ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর হলো, হিসাব করার জন্য আপনাকে কখনো ব্রাহ্মণ্যবাদী আখ্যা শুনতে হয়েছে? না, ব্রাহ্মণ্যবাদী আখ্যা শুনতে হয়নি, তবে ওই 1945 অমাবস্যা 40 এসব অমাবস্যা পরে তখন খুব কম বয়সে হয়েছিলাম তো, তখন আমাকে জড়িয়ে বলেছেন যে আপনি কমিউনিস্ট এইসব বুর্জোয়া লেখা অনুবাদ করছেন। তোমার খুব অবাক হয়ে করছেন যে এই বয়সে লেখা হয়েছে বুর্জোয়ালি ভাষা হয়েছে। আচ্ছা, একজন কবি, মানে আমার মনে হয়, এবং সেটা জরুরি, যেহেতু সর্বদা সঠিক হোক সবসময় করে, নিজের প্রতি সমালোচনাগুলোকে সবসময় মনে রাখে। আপনি 60 বছরে আপনার কবিতার প্রতি কোন কোন সমালোচনা মনে রেখেছেন? পজিটিভ নেগেটিভ দু অর্থেই সমালোচনা। এখানে একটা অদ্ভুত উত্তর আমার আছে, এটা বইয়ে এরকম শোনাবে যাবে না। কি করে? কিছু কিছু লেখা দেখেছি, কিছু প্রবন্ধ দেখেছি, তার মধ্যে সেগুলো না, মানে দয়া করে কিছু মনে করবেন না, মনে রাখছেন, মন করতে পারছি না, বিশেষ করে কিছু মনে করতে পারছি মানে ভালো মন্দ না। সব দিকটাই মনের থেকে সরিয়ে রাখতে। হ্যাঁ, আমি সত্যি মনে করতে পারছি না। আপনার কবিতার যদি বাক বা বিবর্তন করি তার সময়ের সঙ্গে সঙ্গে, একজন কবিকেও সবসময় নিজেকে চাপ রাখতে থাকে এবং নিজেকে শাসনে রাখতে চায়। আপনার ক্ষেত্রে সেই শাসনটা কি সবসময় আপনি নিজেই নিজেকে করেছেন, নাকি বাহ্যিক কোনো কথা বা উপকরণ বা পরামর্শ নিজেকে সেই আর একটা জিনিস মনে হয়েছে, অনুভব করেছি, সেটা হচ্ছে যে সার্বিক দুঃখ বা সামাজিক দুঃখ আমাকে প্রকাশ করতে কাঁপিয়ে দেয়। তখন হয়তো কবিতা বেরিয়ে আসে, তার জন্য শিখে প্রস্তুত ছিলাম তার নয়। আবু সাহেবের বুলন দরওয়াজা বলে একটা কবিতা আছে আমার, সেটা খুব জ্যেষ্ঠ কবিতা, সেটা অনেকটা বড় কবিতা, প্রায় আমার 1200 ঢুকছি ওই ঠিকানা নিয়ে বইটা খুবই আছে। সেটা না, ওই আমার যাতে হয়েছে ওই অযোধ্যা তার শুরু হচ্ছে, ওই রাম শ্রীরাম 93। ওই মানে সবে আর কি ওইসব হচ্ছে। আর এই সময় যে আমাদের পশ্চিমবঙ্গেও ওই
politikerte erokonta খুব বেড়ে গেছিল। Millennium Time হচ্ছে all sorts of ছবি তারপর হচ্ছে মায়ের শিক্ষা ছাত্র পাইছি এসে আমি বুঝতে পারছি যে আমার কিছুই পারবো কি করবো কবিতা বুঝতে পারি ধরনের কবিতার জন্য এক নিঃশ্বাসে বুঝতে পেরেছি লিখে ফেলছিলাম এক নিঃশ্বাসে সেটা কবিতা লিখে তারপর সন্ধ্যাবেলা তো এইরকম সামনে তখন সেগুলো গ্রহণ হয়ে সে সময় তখন কিভাবে ঘুরে এসছি ভারতবর্ষে প্রায় সেই ঘুরে এসছি সেই সব জায়গা নানা রকম অভিজ্ঞতা এসেছি আমি ওই পায়ে এখন সেই সামাজিক সমস্যা বা ওই আঘাতগুলো খুব আসে আবার ব্যক্তিগত খুব কষ্ট সম্পর্ক নিয়মিত এখন মায়ু সম্পর্ক নিয়ে করতে চাইনি তো সম্পর্ক একটা রাইফে গুইছে মেরেছিল ওই সবসময়কে আন্দোলন করতে হাসাইকে মুখ খাওয়া থাকিয়েছে Rodimo assai período nas funções. Esta é que isso que jobs que taকাচ্ছে সেই সংকট গরিবের মৃত্যু সংকট ফিরে আসে এইরকম আবার ব্যক্তিগত দুঃখ যখন হয় তো ওইভাবে সেটাও খুব পরিষ্কার থেকে শুরু করতে আর মশাই করছে কবে সে যখন ফেলে যায় তখন তো আস্তে শুরু করে চাইছে এই আছে এরকম ভাবেই হয়েছে আমি দেখেছি যে দুঃখ কষ্ট তার সঙ্গে আশ্রয় পেতে গেলেই তো শিকার দিন সবচেয়ে অপরাধে যখন বিচারের পায়নি কিভাবে নিচ্ছে কাজ তখন ওই কবিতাই রয়েছে বোঝায় কবিতাকে আশ্রয় করে নিতে করে কবিতা যেমন শিক্ষাবলম্বন সমস্ত শান্তরা কবিতাটা শিক্ষক এই জায়গায় পৌঁছতে গেলে আমার নিজের মনটাকে বাঁচিয়ে রাখতে হয় নিজের মনের সঙ্গে নিজের মনের বাইরের সমস্ত কিছু থেকে কিছুটা অংশ হয়তো বাঁচিয়ে রাখতে হয় যে মনটা কবিতাকে রিসিভ করতে পারবে কবিতাকে জায়গা দিতে পারবে করতে হবে সংবেদনশীল বাইরের জগতের প্রতি সংবেদনশীল থাকতে এটা একটা বড় বিষয় এই যে আপনার প্রায় ৮০ বছর বয়স এত ঝড় রেখেছেন এত বছর রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত সাহিত্যের সমস্ত কিছু একজন মানুষ কবিতার জন্য মনটা কিভাবে বাঁচিয়ে রাখতে আর আয়ু কাকে বা কি সেটা তো আরো বেশি ডিস্ট্রাক্টিভ আপনি আপনার কবিতা বইতে বোধহয় প্রায়শই কবিতা পুঁথি বলে সম্মিলিত পুঁথি শব্দের পুস্তক থেকে এসছে সেই অর্থে কবিতা পুস্তক কবিতা কবিতা পুঁথি এই শব্দটাই কেন নেবে কমসি একটিও পুস্তক থেকে এসেছে জিজ্ঞেস যখন এই উচ্ছি একটা অবয়ব আসছে দেখুন
ওই যখন সেটা ব্যবহার করছি, আপনি ওই সমস্ত পত্রিকা নিয়ে সমস্ত পত্রিকার সময় একটা আখ্যান আর কি করেছিলাম এই আমাদের সমাজে নির্যাতিত ন্যায় নির্যাতন নিয়ে বিষয়টা আছে, তীব্র ন্যায় নির্যাতন। তো তখন একটা অবরোধ এসেছিল, তখনই কম্পিউটার এসে গেছে। সেই এই প্রোটাগনিস্ট, আখ্যানের প্রোটাগনিস্ট তার শত্রুকে ভয় দেখাচ্ছে যে এই অমুক করে কম্পিউটার কম্পিউটারের সাথে তোমার সেরকম আছে চোর ওই কম্পিউটার এসে গেছে। কম্পিউটার আসছে মানে তো ঝকঝকে টকঝকে ওই আছে, সব ওই হবে। তার পাশাপাশি একটা করুণ অস্তিত্বের মনুষ্য আমাদের আমাদের কালকে ওই আপনাকে আমি প্রশ্ন তো করে দিলাম একটা, কিন্তু আপনারই তো ভালোবেসে ওখান থেকে এখন বেরোতে পারছি। যাই হোক, আপনি একটা কবিতা বলুন, আপনার নিজেরই কবিতা। কোন বই থেকে পড়বেন আপনার? তার আগে একটা প্রশ্ন করে নিই, এই যে আপনার বইটা উত্তর আধুনিক চেতন, আপনি বলছেন সমীর রায়চৌধুরী পোস্ট মডার্নিজম নিয়ে তোমার বইপত্র অনেক লেখা দিয়েছে, অনেক রায়চৌধুরী তথাকথিত আমার মতো মধ্যমেধার মানুষেরা পোস্ট মডার্নিজম বলতে যা বোঝে উত্তর আধুনিক চেতন, সেটা নিয়ে আপনি একটি বইও লিখেছেন। আপনার কবিতায় কি সেই কতগুলো উত্তর আধুনিকতা আছে? নাকি আমার আমার পাঠক সত্তার ভুল হতে পারে, সেটা আমি স্বীকার করতে এবং কিছু দুর্বল। আমি জিজ্ঞেস করছি আপনার কি না কবিতায় আছে? আসলে যে জিনিসটাকে উত্তরাধুনিক চেতনা বলে ভেবেছি, সেটা যে কারোর কবিতার মধ্যে থাকবেই একদমই। এখন ব্যাপারটা হচ্ছে পোস্ট মডার্নিজম যেটা, সেটা সমুদায় যেটা রয়েছে সেটা থাকতে পারে। এইখানে একটু বলি, সেটা হচ্ছে এই দুটো বিষয় না একটা আলাদা। পোস্ট মডার্নিজমটা সম্পূর্ণ একটা আলাদা ধারণা। পোস্ট মডার্নিজমটা একটা কালচার এবং নিউটার বা বলছিটা এই জিনিসটাকে এবারে যেটা হয়েছে যে ওরা যেটা করলে, আমি একটা খুব সহজ একটু কয়েক সময় নিচ্ছি। নিউটার যে ছিলেন সারাদা, ইউরোপ গভর্নমেন্টের ওয়ান ম্যান কমিশন, হ্যাঁ, তিনি শুধুমাত্র মাইকে সাহায্যে বাজার করেছে। তুমি আমার কথা বইয়েই আছে, ইউরোপে বইয়েই আছে। তিনি মডার্নিজম ঠিক বিপরীত। সেখানে একটা গল্প আছে, খুব লোকের মুখে মুখেছে, লোকেরা বলছি এখন বলছি কি ওইখানে ওই মানুষের একসময় প্রত্যেক মজার ব্যাপার তো, ওরা বাজারে এরা কিছু মুছে দিতে পারে, কিন্তু আমি গল্প বলছি এখন ওই বাজারটা কিভাবে করবো? আফ্রিকার অনেকগুলো গ্রামে গিয়ে ওরা বাজার করছে। এটা ইউটার ইয়ে নয়, ইউটার অভিজ্ঞতা নয়, অন্যদের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা ওই মানুষের ও বাজার বসিয়েছে অনেকগুলো গ্রাম থেকে ওই ওইখানে ওই আকাশে বাজার করতে আসেন। তাহলে ওই আফ্রিকায় যেহেতু সোনা পায় আসি খুব বেশি, ওরা অনেক কিছু জিনিস খেয়ে হঠাৎ দেখলো যে ওখানে একটা মুখে মাত্রা সেই খুব ভালো জানি না ব্যাপারটা, কিন্তু খুব বিক্রি হচ্ছে মুখে মাত্রা। এবারে ওই যে খুব ভালো লেগেছে, যাই মুখে মাত্রা যা প্রডিউস হয় খুব ভালো বিক্রি হচ্ছে। ওরা কয়েক জাহাজ মুখে মাত্রা সেই তারপরে
বিদ্যমান নিয়েছে বিদ্যমান বা শিক্ষা দুবেলা কি করে ব্যবহার করলে আরো ভালো হবে। বড় বড় বিজ্ঞাপন দিয়েছে হলিউড যেসব সিনেমা অভিনেত্রীদের তার ব্যবহার করছে। ইসের মধ্যে জাহাজে করেছে মিশে আছে এবং সুপার মার্কেট সাজিয়ে রেখেছে কয়েকটা কয়েকদিন থেকে দেখে যায় আস্তে আস্তে বিক্রি হচ্ছে ঠিক আছে। তখন তাদের সব আর্থিক কৃষকরা সাবজেক্টের ভেতরে থেকে আমি অনেক কয়েক হাজার দিয়ে ঢুকেছে বুঝে দেখে যে ওরা স্ত্রীটাকে ভেবেছিল হাউসকে বাঁচিয়ে খাওয়ার। তাই ওরা রোজ ছয় ছয় সৌতে বলতো যখন দেখছি মুখে মারবার ওই মুখে মারবার নিয়ে সত্যি ওরা আসে। এবারে এগুলোটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে জিনিসটা এখানে দরকার we have to put modern এই যে পশ্চিম অর্থনীতি এই ল্যাটিন পশ্চিম থেকে বিচার করতে দেখতে পাই ইউএস আমি সবিতার সঙ্গে বহুবার জেনে আসলাম সবিতা বলেছে হ্যাঁ এটা মানছি উনিও এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন একটা কালচার তখন পশ্চিম বা মডার্নিজমটাই আমাদের পৃথিবীর কোথায় এইরকম একটা পশ্চিম হলো যে এই রীতিনীতিগুলো আমরা মানি ঠিক আছে। এইবারে এই পশ্চিম মডার্নিজম বা এক কথায় যাকে পোস্ট বই এইটাকে হচ্ছে সম্পূর্ণভাবে মার্কেন্টাইল ক্যাপিটালিজম। ভালো কি মন্দ এই প্রশ্নের মধ্যেই যাচ্ছি না এর মধ্যেই যাচ্ছে না কেন মার্কেন্টাইল ক্যাপিটালিজম আমার আপনার ব্যাপার নয়। আমি আপনি আদানি আম্বানি কেউ ক্যাপিটালিস্ট আমরা কিচ্ছু তৈরি করি না আমাদের কোনো প্রফিট যারা করে তাদের তাদের সাথে নিয়ে দিচ্ছে তারা যদি বলে যে এই বস্তুগুলো দিয়ে পশ্চিমা বনের জন্য পশ্চিমের জন্য তাহলে সেই রকমভাবে সে একটু করতে পারে উৎকর্মের চেতনায় এই ব্যাপারটা নয় যাকে চেতনা এই চেতনাটা কিসের চেতনা এই উত্তরটা হচ্ছে উজ্জীবিততর দর্শনের চেতনা। সেটা কি চেতনা আমরা দেখেছি সংস্কৃত শাস্ত্রে শাস্ত্রে মীমাংসা আর উত্তর মীমাংসা বলে দুটো ব্যাপার আছে। পূর্ব মীমাংসায় কি প্রশ্ন করবে পশ্চিম মীমাংসায় তার থেকে উত্তরণ হবে আবার তার থেকে আর একটা প্রশ্ন আসবে কিন্তু তাহলেও কি আমরা এরকম ভাবতে পারি আবার পূর্ব মীমাংসায় পৌঁছাবো তারপর আবার উত্তর মীমাংসা আসছে চৈবেতি কারণ বই মৌসু বিন্দতি সূর্যস্য পশ্যস্য মান ইয়েনি তন্দ্রা এই যে চেতনা এগিয়ে যাওয়ার চেতনা অসের পাশারি শেষ সেই যাত্রার বিজয়টিকা তোমার কপালে বলেই তোমায় চলো এগিয়ে যাও ওই যে উঠতে বলছে শাস্ত্রে ওইটাই হচ্ছে এখন যেহেতু আধুনিক আধুনিক শব্দটা নিয়মিত হচ্ছে আপনি যেমন বললেন সবাই সেরকম ও চুয়াতির মাইন্ড প্রশ্ন সেই জন্য আমি সেই বারোটা সংস্থায় আপনার আসার সাথে চেষ্টা করেছিলাম যে আমরা এবার আধুনিক শব্দটা দেখই শুধু উত্তর চেতনা শুধু উত্তর এই উত্তর চেতনা শব্দটা কেউ কেউ গ্রহণ করেছে নীল রহমান একটা বই লিখে পেয়েছেন আমি বই বই সেটা মিলে গেছে নিয়ে কোনো সমস্যা নেই আর উত্তর দাদা এবার আপনি আপনার কয়েকটা কবিতা
কয়েকটা বলতে পারবো না তাই হ্যাঁ, 3-4টে। আপনি বলুন না, আপনি না। খুব সুন্দর না, না, আমরা কবির গলাতে চাইছি। দৌড় হয়ে যাচ্ছে দরকার দৌড় দৌড় আবিকে আওয়ানো যোৎসান যোৎসান আনন্দ নৌকো দিয়ে আনন্দ মুক্ত চিত্ত নদী মেরে দিকে চলছি নদীর গভীর যেন রাত জাগা পাখি রাত জাগা পাখি জানার জ্যোৎস্নায় মেরে দিয়েছি সারা রাত শুধু জ্যোৎস্না আবিরে আবিরে আনন্দ সারা জীবনে জ্যোৎস্না প্রিয় সঙ্গী। সারা রাত এপারে দৌড় ফেসে যায় ওপারে পারাপার করে বন্দি। আমি আরেকটা ছোট্ট বোধহয় 6 বা 8 লাইনের কবিতা, খুবই প্রিয় কবিতা। তাকে বললে সবচেয়ে ভালো হয়। ভীষণ উপকার এক একটা লাইফ হচ্ছে আমার হচ্ছে কি প্রোফাইল লাইফ এটা আমার খুবই প্রিয় কবিতা। সূর্যে দেখা হবে। রাত্রি পাথরের যে রাত, মৌনের সূর্যে ক্ষয় হলে আকাশ ভেসে উঠছে। মৌন নত হলে, রাত্রি চ্যুত হলে সূর্য দেখা যায়, সূর্যে দেখা। খুবই প্রিয় একটা কবিতা ধন্যবাদ আচ্ছা, বিশাল মিটিং বিশাল মিটিং স্যার। দেখা বাংলা ভাষা আকাশে ছড়ানো এই ভাষা আলো আর ফুলবেলা যখন যাবেনি আর কেউ বিবাহ সঙ্গে ছুঁয়ে দেয় শিশুর স্বাগত। আমিও বর্ষের আগুন আমিও আভার শিশু বেঙ্গলি language. This language covers my sky. This is the embryo and the fire. At dawn, with no one else awake, the waiting signal touch the top of my children. I am the pioneer of our home. I am the embryo of our fire. আপনারই হতে পারে। It's okay. Yes, seriously. এবার আমরা কথোপকথনটা আস্তে আস্তে শেষ করে আনি। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে একটা কাজ শুরু হলো অন্তর্বদাকে দিয়ে, তা চেষ্টা করব ধারাবাহিকভাবে মানে চালিয়ে যাওয়ার। আমি পারি, আমি না পারলে অন্য কেউ করবে, কিন্তু এই উদ্যোগটা জরুরি ছিল। আর্ট কৌড়ে এই উদ্যোগটা নিয়েছে, তার সহযোগিতা করছে গৌরব রায়, দেবার্ত দাস এবং ক্যামেরায় আবির চৌধুরী। এরা সহযোগিতা করছে, এরাই মূল কাজটা করছে। আমার কাছ থেকে কথা বলে আজকে অমিতাভকে দিয়ে শুরু হলো, চলুক। বাংলা কবিতার এই ডকুমেন্টেশন গুলো জরুরি, এই কথাবার্তা গুলো জরুরি, সেগুলো সজ্জিত হতে থাক। এবং যদি আমি না পারি বা যদি আর্ট করবে না পারে, অন্য কেউ পারবে, অন্য কোনো পরিসরে, অন্য কোনো ভাবে পারবে, তো পারাটা জরুরি। আজকে এই 2026-এ দাঁড়িয়েও যদি আমরা এই কাজগুলো শুরু না করি, তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে আফসোসের বাইরে থাকবো। এটুকুই বলে।